ঠিকমতো কাজ করলে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বললেন মান্না। সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, বললেন গয়েশ্বর। মেয়েকে কুপিয়ে হত্যা করল সৎ মা, পিতার আত্মহত্যার চেষ্টা। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো কিভাবে এত দ্রুত ঘটল আসাদ শাসনের পতন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঠিকমতো কাজ করলে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, বললেন মান্না। অন্তর্বর্তীকালীন সরকারের কেউই নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপের কথা বলছেন না, অথচ ঠিকমতো কাজ করলে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঠিকমতো কাজ করলে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোডম্যাপের কথা বলছে না। আর্মি প্রধান একটা বলে আসিফ নজরুল সাখাওয়াত সাহেব, আর একটা বলে যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কারের এখন কি পরিস্থিতি? ৪ মাসে সংস্কার কতটুকু এগিয়েছে আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে তাতে কতটুকু করবেন? সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, বললেন গয়েশ্বর। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না, অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবসময় সব দেশেই রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই সমাধান করেন। জাতীয় ঐক্য হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউই বলেন না। তিনি বলেন, আমাদের তো একটা ফরেন পলিসি আছে। আমরা বলেছি সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই, প্রতিটা দেশই কারো না কারো উপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাক অন্যান্য পণ্যের জন্য বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়। সুতরাং তারাও নির্ভরশীল কোনো না কোনো দেশের উপর। ভারত প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে তাদেরই ক্ষতি বেশি। আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছু পাঠায়। সুতরাং ভিসা এবং এলসি এসব যদি বন্ধ থাকে, তাহলে তাদের নিজেদের ক্ষতি ঠেকানো সম্ভব না। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বোঝে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজকে তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের বন্ধুত্ব হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে, এখন বাংলাদেশের সঙ্গে। তাদেরকে ভাবতে হবে, দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপোষ করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে। মেয়েকে কুপিয়ে হত্যা করল সৎ মা, পিতার আত্মহত্যার চেষ্টা। নাটোরের সিংড়ায় হাওয়া খাতুন নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সৎমা নূপুর বেগমের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ এনে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। কুপিয়ে হত্যার পর মেয়ের লাশ পুকুরের পানিতে ফেলে দেওয়া হলে সেখান থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পিতা হাফিজুল ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোর সদরের গোকুলনগর গ্রামের দিনমজুর হাফিজুল ইসলাম তার মেয়ে হাওয়া খাতুন ও দ্বিতীয় স্ত্রী নূপুর বেগমকে নিয়ে সিংড়া উপজেলার দীঘল গ্রামের জনৈক নজরুল ইসলামের পুকুর পাহারা দেওয়ার জন্য পুকুর পাড়ে বসবাস করতেন। সকালে মেয়েকে কুপিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেন সৎমা নূপুর বেগম। তার মেয়ে পুকুরের পানিতে পড়ে গেছে বলে এলাকার লোকজনকে ডেকে আনেন নূপুর বেগম। পরে পানি থেকে লাশ উঠিয়ে মাথায় রক্তাক্ত জখম থেকে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। আর এ ঘটনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী হাফিজুল ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সিংড়া থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার সৎ মায়ের কথাবার্তা সন্দেহজনক, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যা মনে হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অসংখ্য মুসলমান খ্রিস্টান নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না। অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবেশী দেশ ভারত তুলনামূলক তুলকালাম তাণ্ডব করছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ভারত বাংলাদেশ নিয়ে দিনরাত ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। বিএনপির এই নেতা আরো বলেন, তারা ভারত হয়ে মনে করেছে তারা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে এসব পণ্য আনতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তিনি আরো বলেন, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে পড়তে হয় তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপসীর নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ছাত্র জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন, কিন্তু পারেননি। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের অবদানের কথা স্মরণ করতে তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। কিভাবে এত দ্রুত ঘটল আসাদ শাসনের পতন? সিরিয়ায় 50 বছরেরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটেছে এক অত্যাশ্চর্য গতিতে। বিদ্রোহীরা মাত্র 2 সপ্তাহের মধ্যে একাধিক শহর দখল করে রাজধানী দামেস্কে প্রবেশ করে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোনো রকম প্রতিরোধ ছাড়াই দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে ঘটে গেল বাশার আল আসাদের দ্রুত পতন? সেই প্রশ্নই এখন দানা বেঁধেছে জনমনে। সেই কারণগুলো যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো। দুর্বল সেনাবাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধের ফলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেনাবাহিনী জনবল, সরঞ্জাম ও মনোবল চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সেনা চুক্তিভঙ্গ, পালিয়ে যাওয়ার কারণে সেনাবাহিনী 2011 সালের পর থেকে প্রায় অর্ধেক জনবল হারায়। মিত্রদের সহায়তার অভাব। বাশার আল আসাদের সরকার মূলত 2 মিত্র দেশ ইরান ও রাশিয়ার উপর নির্ভরশীল ছিল, কিন্তু রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে নিজের সমস্যায় জর্জরিত। ইরান ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে বিপর্যস্ত। মূলত এই কারণে বাশার বাহিনীর মধ্যে দুর্বলতা তৈরি হয় এবং তা বিদ্রোহীদের জন্য সুযোগ তৈরি করে। হিজবুল্লাহর অক্ষমতা। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সিরিয়া যুদ্ধে আসাদকে সহায়তা করেছিল, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে তারাও সিরিয়া থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়। এতে আসাদের বাহিনী আরো দুর্বল হয়ে পড়ে। বিদ্রোহীদের অগ্রগতি। হায়াত তাহরির আল শাম এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পো ও ইদলিব প্রদেশ থেকে অভিযান শুরু করে এবং মাত্র কয়েকদিনের মধ্যে একের পর এক শহর দখল করে নেয়। বিদ্রোহীদের সাম্প্রতিক এই অগ্রগতির মুখে দুর্বল আসাদ বাহিনী কোনো উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, যার ফলস্বরূপ বাশারের পতন দ্রুত সময়ে ঘটে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। সিরিয়ায় আসাদের পতনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও হিজবুল্লাহর উপর আঘাতের সরাসরি প্রভাব বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন তাদের কৌশল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করেছে। পরবর্তী পরিণতি। বিশেষজ্ঞরা বলছেন, আসাদের পতন সিরিয়ার 14 বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের একটি সূচনা হতে পারে। তবে দেশটিতে